নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। ভারতীয় ক্রিকেট দলের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে ভিডিওর শেষ অংশে কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু আপডেটসও দিয়ে দেবো যে কেকেআর প্লেয়াররা এখন কেমন ফর্মে আছে সেই টপিকটায়। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা ভারতীয় ক্রিকেট দল নিয়ে ফার্স্টে কথা বলি, দেখো টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া শেষ দুটো সিরিজ বাজেভাবে হেরেছে, হতাশ করেছে। তবে সেটা এখন অতীত, মানে হয়ে গেছে টেস্ট ক্রিকেটের ব্যাপারটা। রেড বল ক্রিকেটে ইন্ডিয়া ভালো ফর্মে নেই, আমরা অনেক ক্রিটিসাইজও করেছি। তবে এখন কিন্তু ফোকাসটা চলে যাবে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রেড বলে ইন্ডিয়া যাই করুক না করুক, হোয়াইট বলে কিন্তু ইন্ডিয়া অবভিয়াসলি নম্বর ওয়ান সাইড। এবং সেই জায়গাতে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার আগে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপের ফাইনালটা হেরেছে। তবে 50 ওভার্স ফরম্যাটে আরও একটা বড় ট্রফি জেতার সুযোগ কিন্তু সামনেই আছে। ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর দল নির্বাচনের খবরও কয়েকদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে। তবে তার আগে আলোচনার বিষয় হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়ার মোটামুটি আমরা কীরকম দল এক্সপেক্ট করতে পারি, কোন কোন প্লেয়ারদের আমরা এক্সপেক্ট করতে পারি, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নিয়ে কী খবর, সেই সব বিষয়ে। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো একটা খবর ঘোরাঘুরি করছে যে হার্দিক পান্ডিয়া নাকি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন, রোহিত শর্মা বাদ যাবে, এইরকম একটা রুমোর খবর ঘোরাঘুরি করছে। এবার দেখো, আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ। মানে রোহিত শর্মা রেড বল ক্রিকেটে স্ট্রাগল করছে বলে তাকে একটা জাস্ট নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে এরকম। তবে হয়তো যেই ভুলটা অনেকে কমেন্টেও আমার করছিলে, দেখো সেটা আমি আবারও বলবো যে রেড বল এবং হোয়াইট বল ডিফারেন্ট। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা স্ট্রাগল করছে, বাট যখন সাদা বলের কথা আসে সেই জায়গাতে রোহিত শর্মার মতো প্লেয়ার ভারতে খুব কমই এসেছে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোয়াইট বল ক্রিকেটার হচ্ছে রোহিত শর্মা, আর 50 ওভার্স ফরম্যাটটা রোহিতের বেস্ট ফরম্যাট। 3টে ডবল 100 আছে ভাই, সেখানে তাকে রেসপেক্ট দিতে হবে। তো সেই জায়গাতে আমার মনে হয় না এই টাইপের রিপোর্টস কোনো ঠিকঠাক খবর। রোহিত শর্মা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়ার ক্যাপ্টেনশিপ করবে। আর সাদা বলের ক্রিকেটে যদি আমরা কথা বলি, লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ 2023 এবং 2024 টি20 ওয়ার্ল্ড কাপ রোহিতের নেতৃত্বে ইন্ডিয়া মাত্র একটা ম্যাচ হেরেছে, সেটাও কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। তো সেখানে রোহিতের ক্যাপ্টেনশিপ নিয়ে আমার তো মনে হয় না কোনো প্রশ্ন ওঠা উচিত। তবে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন তো নয়, ভাইস ক্যাপ্টেনও থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে। কারণ জসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আমরা ভাইস ক্যাপ্টেনশিপ করতে দেখতে পেতে পারি, এরকম একটা খবর আছে। আর বিরাট কোহলির জন্য সেম কথা প্রযোজ্য। ওডিআই ফরম্যাটটা এই সময় দাঁড়িয়ে বিরাট কোহলিকে সব থেকে বেশি স্যুট করবে। মানে বিরাট রোহিত দুজনের জন্যই ওডিআই ফরম্যাটটা বেস্ট। ইভেন রোহিত যদি টি20 থেকেও অবসর না নিত, আমি শুভমান গিলের আগে রোহিত শর্মাকে চুজ করতাম অ্যাজ এ ইন্ডিয়ান ওপেনার। 2026 টি20 ওয়ার্ল্ড কাপ অব্দিও সে পুশ করতে পারতো। তবে একটা ব্যাপার কি জানো তো, রোহিত বিরাট তারা তো লেজেন্ড। যেই সময় ভালো সাকসেস পাচ্ছে, ভালো খেলছে, সেই সময় যদি সরে যায় না, তখন লোকে বলবে যে আরও কয়েকদিন খেলতে পারতো। বাট যখন সাকসেস পাচ্ছে না, টিমের বোঝা হয়ে যাচ্ছে, তখনও যদি খেলতে থাকে, তখন সেই লেজেন্ডদের নিয়েই কথা হবে কবে তারা রিটায়ারমেন্ট নেবে। সেখানে টি20-তে আদর্শ সময়ে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তবে যেটা বলছিলাম যে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা এখনও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এও রোহিতের উপর অনেক বড় দায়িত্ব থাকবে অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ ব্যাটসম্যান ইন্ডিয়াকে একটা ভালো স্টার্ট দেওয়ার জন্য। 3 নম্বরে অবভিয়াসলি বিরাট চলে আসবে। তবে একটা বিষয়ের রিপোর্টে আমি খুশি নয়, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের এগেনস্টে যে 3টি ওডিআই সিরিজ আছে, সেই সিরিজে বুমরা, রোহিত এবং বিরাট নাকি খেলবে না। বুমরা ডেফিনেটলি রেস্ট ডিজার্ভ করে, তাকে ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ খেলা রিস্ক নেবার দরকার নেই। বাট রোহিত এবং বিরাট তারা রান যখন পাচ্ছে না, তাদেরকে তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরতে হবে। যতই দুটো আলাদা ফরম্যাট হোক, যখন কন্টিনিউয়াসলি এতগুলো ম্যাচ টেস্টে ফেল করেছে, তাদের কিন্তু একটুখানি তোমার বলতে পারো যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু লো থাকতে পারে। সেখানে ইংল্যান্ডের এগেনস্টে বাইল্যাটারাল ম্যাচে রান বানিয়ে নিলে ভালো টাচেও চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের কনফিডেন্স লেভেলটাও বাড়িয়ে রাখবে। তো আমি তো চাই ওই 3টে ওডিআই সিরিজ বিরাট এবং রোহিত দুজনেই খেলুক, দুজনেরই খেলা উচিত অ্যাকচুয়ালি। বাকি কারা কারা সিলেক্ট হতে পারে, রোহিতের সঙ্গে ওপেন করবে কে? শুভমান গিলি আই থিঙ্ক সেখানে কিন্তু চয়েস হবে। জয়সওয়ালকে নিয়ে কথা হচ্ছে, বাট জয়সওয়াল এখন অব্দি ডেবিউ করেনি। আমার মনে হয় না ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে জয়সওয়ালের সঙ্গে যাবে, যদি না ইংল্যান্ড সিরিজে তাকে ডেবিউ দেয়। নয়তো শুভমান গিল, রোহিত শর্মা তারাই ওপেন করবে, 3-এ বিরাট কোহলি। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার যথেষ্ট ভালো করেছিল ওয়ার্ল্ড কাপ 2023-এ 50 ওভার্স ফরম্যাটটা শ্রেয়াসেরও বেস্ট ফরম্যাট। বাকি অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান আমি তো পন্তের আগে কেএল রাহুলের সঙ্গেই যাবো, বাকি তো হার্দিক পান্ডিয়া।
তো এটা মোটামুটি ব্যাটিং অর্ডার হতে পারে। তবে আমি আর একটা প্লেয়ার যাকে দেখতে পেতে চাই ইন্ডিয়ার স্কোয়াডে, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি টেস্টে যথেষ্ট ভালো করেছে এবং ভারতের ওয়ানডে দলেও কিন্তু যথেষ্ট বেশি ব্যালেন্স নীতিশ কুমার রেড্ডি নিয়ে আসতে পারে, কারণ নীতিশ কুমার রেড্ডি সেই অলরাউন্ড অপশানটা প্রোভাইড করবে। যেমন মনে আছে 2023 ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়া যে শুরু করেছিল, সেই সময় কিন্তু দুজন ফার্স্ট টিমের বোলারের সঙ্গে যাচ্ছিল, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া থার্ড সিমার, তোমার শার্দুল ঠাকুর ফোর্থ সিমারের অপশান নিয়ে যাচ্ছিল। শার্দুলকে খেলাচ্ছিল কারণ শার্দুল কিছুটা নম্বর 8-এ ব্যাটিং দিতে পারে। সেই জায়গাতে নীতিশ কুমার রেড্ডি অ্যাজ এ ব্যাটসম্যানও অনেক বেটার, ব্যাটিং অনেক গভীরতা দেবে এবং অ্যাজ এ সিক্সথ বোলিং অপশান যথেষ্ট ভালো, যেখানে হার্দিক পান্ডিয়ার বোলিংটাকে অনেক বেশি ট্রাস্ট করতে হবে। এবং যখন পরের দিকে হার্দিক ছিটকে গিয়েছিল, সেই সময় সিরাজ, সামি এবং বুমরা তিনজনের সঙ্গে একসাথে গিয়েছিল, সেই বোলিং দুরন্ত ছিল। তবে একটা ম্যাচে হয়তো ব্যাটিং ডেপথের দরকার পড়বে, যেমনটা ফাইনালে পড়েছিল। 8 অব্দি ব্যাটিং থাকলে সেই সুবিধাটা হয়, তো সেখানে 6টা বোলিং অপশানও হয়ে যাবে ইন্ডিয়ার। মানে ওয়ার্ল্ড কাপ 2023-এর কথা যদি ভাবো, ফাইনালের সময় অবধি ইন্ডিয়া দুরন্ত করছিল বলে প্রবলেমটা আমরা বুঝতে পারিনি, বাট ফাইনালে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়ার ব্যাটিং সাথেই শেষ হয়ে যায়, বোলিংও একটা এক্সট্রা বোলিংয়ের অপশান কম। তো সেখানে যদি 6টা বোলিং অপশান 8 অব্দি ব্যাটিং নিয়ে যায়, সেটা বেটার হতে পারে। তো সেখানে আমি তো চাইবো নীতিশ কুমার রেড্ডিকে দেখতে, যে হয়তো বেশি এফেক্টিভ হতে পারে, টিমে অনেক ব্যালেন্স নিয়ে আসতে পারে। ইভেন তুমি নীতিশ কুমার রেড্ডিকে 5-এ খেলিয়ে হার্দিককে 6-এ, KL রাহুলকে অ্যাজ এ ফিনিশার সাথেও খেলাতে পারো, যে KL রাহুল ধুমধারাক্কা মেরে খেলবে, তাকে যদি ক্ল্যারিটি দেওয়া হয় সে অনেক বেশি ডেঞ্জারাস হতে পারবে। দেন তুমি 8-এ জাদেজা অথবা অক্ষরের মধ্যে একজনকে খেলাও, দেন 3টে প্রপার বোলারের সঙ্গে যাও, যেখানে কুলদীপ অ্যাজ এ স্পিনার, জসপ্রীত বুমরা সঙ্গে হয় মোহাম্মদ শামি অথবা মোহাম্মদ সিরাজ, যে কোনো একজনের সঙ্গে। আর্শদীপ সিংকে নিয়েও কথাবার্তা হচ্ছে, বাট ওয়ানডের কথা বললে সেখানে সিরাজ বা শামি হয়তো আর্শদীপের থেকে এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, লেফট আর্ম ফাস্ট বোলিংয়ের যে অপশানটা হয় সেটা আর্শদীপ সিং দেবে। এবার যদি ইন্ডিয়া 3টে প্রপার ফাস্ট বোলারের সঙ্গে যাবার কথা ভাবে, আমরা যে জায়গাতে নীতিশ রেড্ডির কথা বলছি, সেখানে যদি ইন্ডিয়া একটা প্রপার ফাস্ট বোলারের সঙ্গে যাবার কথা ভাবে, সেখানে মেবি আর্শদীপ সিং যেহেতু বাঁহাতি বোলার, তাকে কিন্তু নিয়ে আসতে পারে। দেখা যাক, সেখানে আমি এরকম একটা টিম এক্সপেক্ট করছি। এবার যদি গম্ভীরভাবে যে আমার আরও অলরাউন্ডার চাই, একটা অফ স্পিন অপশান পেলেও ভালো হয়, রিয়ান পারাককে নিয়ে আসবো, সেখানে কিন্তু তখন শ্রেয়াসের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে শ্রেয়াস এখন অবধি যতটুকু করেছে যথেষ্ট ভালো করেছে, তাকে অ্যাজ এ নম্বর 4 অবশ্যই ট্রাস্ট করা উচিত বলে আমার মনে হয়। বাকি আমি এরকমই একটা চ্যাম্পিয়ন্স ট্রফির দল এক্সপেক্ট করছি। তোমরা জানিও তোমাদের কি মনে হয়, যে শুভমান গিলের আগে কি জয়সওয়ালকে ট্রাস্ট করা যেতে পারে, বা নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে তোমাদের কি বক্তব্য, কমেন্টে জানিও। বাকি যদি আমরা কথা বলি হচ্ছে কিছু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সদের নিয়ে, যেখানে কিন্তু আজকে স্পেন্সার জনসনের টিমের ম্যাচ ছিল বিগ ব্যাশ লিগে, এবং স্পেন্সার জনসন কিন্তু বেশ ভালো বোলিং করেছে। ব্রিসবেন হিট সিডনির এগেনস্টে জিতেও গিয়েছে, যেই ম্যাচে ওয়ার্নার অবশ্যই 50 করেছে একটা সিডনির হয়ে, বাট তার উইকেটটাও কিন্তু স্পেন্সার জনসন নিয়েছে, এবং 4 ওভার বোলিং করে স্পেন্সার জনসন 39 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। বাকি কালকে বিজয় হাজারে ট্রফির ম্যাচ ছিল, সেখানে যদি কিছু কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, সেখানে বরুণ চক্রবর্তী আবারও দুরন্ত বোলিং করেছে। 10 ওভার বোলিং করে 2টো মেডেন দিয়ে 34 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তার মানে বরুণ চক্রবর্তী তার নিজের যে দুরন্ত ফর্ম সেটা কিন্তু কন্টিনিউ রাখছে। বেঙ্গলের এগেনস্টে কালকে মধ্যপ্রদেশ জিতে গিয়েছে, সেখানে বেঙ্গলের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হয়ে ভেঙ্কটেশ আয়ার 1 বলে 4 রান করে নট আউট ছিল, এবং বোলিংয়ের কথা বললে সেখানে 2 ওভারে 14 রান দিয়েছে। অন্ধ্রপ্রদেশের এগেনস্টে বৈভব অরোরা 4 ওভারে 26 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। উল্টো দিকে মুম্বাই টিম থেকে কিন্তু অঙ্কৃশ রঘুবংশী ড্রপ হয়ে গিয়েছিল। বাকি যদি আমরা কথা বলি ঝাড়খণ্ড বনাম গোয়া ম্যাচ নিয়ে, সেখানে অনুকূল রায়ের কথা বললে বল হাতে কিন্তু অনুকূল রায় 10 ওভারে 57 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে, এবং ব্যাট হাতে যদিও 7 বলে 8 রানই করেছে, তবে হয় ব্যাট হাতে নয় বল হাতে কিন্তু অনুকূল রায় রীতিমতো ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং পাঞ্জাবের ম্যাচের কথা বললে, সেখানে পাঞ্জাবের হয়ে রমনদীপ সিং কিন্তু 5 বলে 13 রান করে। মুম্বাইয়ের টিম থেকে অঙ্কৃশ রঘুবংশী ড্রপ হয়েছিল, এবং উত্তরপ্রদেশের ম্যাচ কিন্তু কালকে ছিল না। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।